আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে বায়োলজি প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন নিয়ে আলোচনা করব। তো শুরুতেই চলো জেনে নেওয়া যাক কোষ কাকে বলে। কোষ নিয়ে অনেক বিজ্ঞানী অনেক রকম সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে তিনটি উল্লেখযোগ্য সংজ্ঞা হচ্ছে জেন ব্র্যাকেটের মতে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। লুই ও সিকেভিচ এর মতে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মজননে সক্ষম। ডি রবার্টিসের মতে কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। এই হলো কোষের সংজ্ঞা। এখন চলো কোষের প্রকারভেদ সম্পর্কে জেনে নেওয়া যাক। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ হলো দুই ধরনের। একটি হচ্ছে দেহকোষ এবং অন্যটি হচ্ছে জনন কোষ। জীবদেহের অঙ্গ ও তন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলে এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদ দেহের দেহকোষে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, যেমন মূল, কাণ্ড ও পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা ইত্যাদি হচ্ছে দেহকোষের উদাহরণ। অন্যদিকে জনন কোষের ক্ষেত্রে যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ার উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে জনন কোষ বলে এবং জনন কোষ সর্বদাই হ্যাপ্লয়েড ধরনের হয়ে থাকে, উদাহরণ হিসেবে শুক্রাণু এবং ডিম্বাণু। এখন চলো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষের প্রকারভেদ জেনে নেওয়া যাক। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে আদি কোষ এবং অন্যটি হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষের ক্ষেত্রে যে কোষে কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস এমনকি আবরণী বেষ্টিত মেমব্রেন বাউন্ড অর্থাৎ অন্য কোনো অঙ্গাণু ও অর্গানেলিসও থাকে না তাকে বলা হয় আদি কোষ, যেমন মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। আর প্রকৃত কোষের ক্ষেত্রে যে কোষে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকে এবং তা হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষে নিউক্লিয়াস ছাড়াও অন্যান্য ধরনের আবরণী বেষ্টিত অর্গানেলিস বা অঙ্গাণু থাকে, যেমন শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটস, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম ইত্যাদি সব উদ্ভিদই প্রকৃত কোষ দিয়ে গঠিত এবং সকল প্রাণী কোষ হচ্ছে প্রকৃত কোষ হয়ে থাকে। এখন আসো আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য দেখে নিই। নিউক্লিয়ার মেমব্রেন আদি কোষের ক্ষেত্রে নেই কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে আছে। সুগঠিত নিউক্লিয়াস আদি কোষের নেই কিন্তু প্রকৃত কোষের আছে। ডিএনএ আদি কোষের ক্ষেত্রে বৃত্তাকার এবং প্রকৃত কোষের ক্ষেত্রে সূত্রাকার হয়ে থাকে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আদি কোষে শুধু রাইবোজোম থাকে কিন্তু প্রকৃত কোষে রাইবোজোম সহ সব অঙ্গাণু থাকে। রাইবোজোমের ধরন আদি কোষে 70S ধরনের হয়ে থাকে আর প্রকৃত কোষের ক্ষেত্রে 80S ধরনের হয়ে থাকে। কোষ বিভাজন আদি কোষের ক্ষেত্রে অ্যামাইটোসিস হয়ে থাকে এবং প্রকৃত কোষের ক্ষেত্রে মাইটোসিস ও মায়োসিস হয়ে থাকে। শ্বসনের ক্ষেত্রে আদি কোষে অবাধ শ্বসন ঘটে কিন্তু প্রকৃত কোষে সবাধ শ্বসন ঘটে। এখানে একটু দেখে রাখো যে রাইবোজোমের ধরনটা হচ্ছে 70S, S মানে হচ্ছে বেথবার্গ ইউনিট, এবং এটি হচ্ছে 50S সাব ইউনিট এবং 30S সাব ইউনিট একসাথে যোগ হয়ে 70S সাব ইউনিট হয়। এটি হচ্ছে ক্রোমোজোমের যে দুইটা খণ্ড থাকে সেই দুইটা খণ্ডের যোগফল হচ্ছে ক্রোমোজোম যে দুইটি ইউনিট নিয়ে গঠিত সেটি হচ্ছে রাইবোজোমের 50S সাব ইউনিট এবং 30S সাব ইউনিট। আর প্রকৃত কোষের ক্ষেত্রে 80S মানে হচ্ছে S মানে হচ্ছে বেথবার্গ ইউনিট এবং 60S প্লাস 40S সাব ইউনিট মিলে 80S সাব ইউনিট গঠন করে। এখন আসো আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ সম্পর্কে দেখে নেওয়া যাক। এটা 3 স্টার দিয়ে রাখো। আদর্শ উদ্ভিদ কোষে দুই ধরনের বস্তু থাকে, একটি হচ্ছে কোষস্থ সজীব বস্তু এবং অন্যটি হচ্ছে জড় বস্তু বা জড় পদার্থ। জড় পদার্থের মধ্যে কোষ প্রাচীর থাকে। কোষস্থ নির্জীব বা জড় বস্তুর মধ্যে সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ থাকে। সঞ্চিত পদার্থের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড থাকে এবং মিশ্রিত পদার্থের মধ্যে হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার থাকে। বর্জ্য পদার্থের মধ্যে রেজিন, ট্যানিন, গাম, আঠা, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল এসব পদার্থ জড় বস্তুর মধ্যে থাকে। এখন আসো কোষস্থ সজীব বস্তুর মধ্যে তিনটি জিনিস থাকে: কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের মধ্যে সাইটোসোল বা সাইটোমাত্রিকা এবং কোষীয় অঙ্গাণু থাকে।
কোষীয় অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, গলগি বডি, লাইসোসোম, সেন্ট্রোসোম, কোষীয় কঙ্কাল, পারঅক্সিসোম, গ্লাইঅক্সিসোম, কোষগহ্বর এইগুলো থাকে। আর নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম ইত্যাদি থাকে। এখন খেয়াল করে দেখো, এই যে সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলি থাকে, এই অঙ্গাণুগুলি সম্পর্কে, অর্থাৎ একটি আদর্শ উদ্ভিদ কোষে যেসব অংশ থাকে সেগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব। তো প্রথমে আসো আমরা দুইটা কোষ দেখিনি, একটি আদর্শ উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষ দেখিনি। দেখো, আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি কি থাকে? প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, মসৃণ অমসৃণ, নিউক্লিয়াস, কোষগহ্বর, কোষ প্রাচীর, লাইসোজোম, গলজি বস্তু, কোষগহ্বর এবং মাইটোকন্ড্রিয়া থাকে। এই হলো একটি আদর্শ উদ্ভিদ কোষে যেসব অংশ থাকে। এখন দেখো একটি প্রাণী কোষে কি কি থাকে? মাইটোকন্ড্রিয়া, গলগি দ্রব্য, নিউক্লিওলাস, নিউক্লিয়াস, সেন্ট্রিওলস, তারপর মাইক্রোটিউবিউলস, সাইটোপ্লাজম, রাইবোসোম, এই যে রাইবোসোম দেখো দানা দানা রাইবোসোম, তারপর কোষঝিল্লি, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেগুলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেগুলোর গায়ে কি থাকবে? রাইবোসোম লাগানো থাকবে। দেখো রাইবোসোম লাগানো আছে, এগুলো হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর মসৃণের ক্ষেত্রে কোনো রাইবোসোম লাগানো থাকে না। তারপর গলজি ভেসিকলস, লাইসোসোম এবং পিনোসাইটিক ভেসিকলস। এই হলো একটি আদর্শ প্রাণী কোষ, আর এই পাশে হচ্ছে উদ্ভিদ কোষ। এখন আসো আমরা কোষ প্রাচীর সম্পর্কে জানি। কোষ প্রাচীর সম্পর্কে, কোষ প্রাচীর হচ্ছে দেখো ভৌত গঠন কি বলছে, যে মধ্যপর্দা একটি বিকশিত ভৌত গঠনের মধ্যে থাকে হচ্ছে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। এছাড়া ব্যতিক্রমী হিসেবে টারশিয়ারি প্রাচীরও থাকে। তো ভৌত গঠনের মধ্যে মধ্যপর্দা হিসেবে একটি বিকশিত কোষ প্রাচীর, অর্থাৎ সেলের প্রধানত 3টি স্তরে বিভক্ত দেখা যায়। এর প্রথম স্তরটি হলো মধ্যপর্দা। প্রথম যে স্তর সেটি হচ্ছে কি? মধ্যপর্দা। আর প্রথম যে স্তর সেটি হচ্ছে মধ্যপর্দা। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে মূলত এই মধ্যপর্দার সূচনা ঘটে। প্রাথমিক প্রাচীরের ক্ষেত্রে দ্বিতীয় স্তরটা হলো প্রাথমিক প্রাচীর। দ্বিতীয় যে স্তরটি সেটি হচ্ছে প্রাথমিক প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর হলো দ্বিতীয় স্তরের উপরের স্তরে সাধারণত সেলুলোজ ও লিগনিন জমা থাকে এবং একটি সেকেন্ডারি প্রাচীর বা ওয়াল বা তৃতীয় স্তর গঠন করে। আর অনেক ক্ষেত্রে, বিরল ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরের ভেতরের দিকে টারশিয়ারি প্রাচীর দেখা যায়। এই হলো কোষ প্রাচীরের ভৌত গঠন। এখন আসো রাসায়নিক গঠন দেখি। এছাড়া আছে যে কূপ এলাকা, পিট মেমব্রেন ও দুটি পাশাপাশি কোষের কূপ ও একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থিত এবং কূপ দুটির মাঝখানে কেবল মধ্যপর্দা থাকে এবং মধ্যপর্দাটিকে পিট মেমব্রেন বলে থাকে। পিট পেয়ার, মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলে। প্লাজমোডেজমাটা দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় এবং একে প্লাজমোডেজমাটা বলে থাকে। এখন আসো রাসায়নিক গঠন দেখি। কোষ প্রাচীরের রাসায়নিক গঠনের ক্ষেত্রে মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড, এছাড়া অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে যাকে পেকটিন বলা হয়। এছাড়া অল্প পরিমাণে থাকে প্রোটোপেকটিন। প্রাথমিক প্রাচীরে প্রধানত সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। এছাড়া অনেক সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে এবং কোনো প্রাচীরে সুবিরিন বা ওয়াক্স ইত্যাদিও থাকতে পারে। এছাড়া এখানে দেখো ছত্রাকের প্রাচীর কি দিয়ে? কাইটিন দিয়ে নির্মিত এবং ব্যাকটেরিয়ার প্রাচীর সাধারণত লিপিড ও প্রোটিন পলিমার দিয়ে গঠিত হয়ে থাকে। এখন দেখো এই যে এখানে সূক্ষ্ম মূলত সেলুলোজ থেকে 1000 থেকে 3000টি সেলুলোজ অণু মিলিত হয়ে একটি সেলুলোজ চেইন গঠন করে এবং 100টি সেলুলোজ চেইন মিলে ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। 20টি ক্রিস্টালাইন মাইসেলি মিলে মাইক্রোফাইব্রিল গঠন করে এবং 250টি মাইক্রোফাইব্রিল একসাথে হয়ে ম্যাক্রোফাইব্রিল গঠন করে। তারপর এগুলো অনেকগুলো মিলে একসাথে তন্তু বা ফাইবার গঠন করে। এটি হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এখন আসো প্রোটোপ্লাস্ট সম্পর্কে জানি। প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থ এবং প্রোটোপ্লাজম হচ্ছে কোষের অভ্যন্তরে স্বচ্ছ আঠালো জেলির ন্যায় অর্ধতরল কলয়েডাধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম শব্দটি 1840 সালে বিজ্ঞানী পারকিনসে সর্বপ্রথম ব্যবহার করেন। বিজ্ঞানী হাক্সলের মতে
প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, কারণ প্রোটোপ্লাজমই কোষের তথ্য দেহের সকল মৌলিক ও জৈবিক কার্যাদি সম্পূর্ণ করে। এজন্য এই প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। এতে 70 থেকে 90% পানি থাকে এবং এ থেকেই বোঝা যায় কেন পানির অপর নাম জীবন। আসলে প্রোটোপ্লাজমের প্রধান অংশসমূহের মধ্যে আছে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এই তিনটা হলো প্রোটোপ্লাজমের প্রধান অংশ। তাহলে আমরা এই তিনটা সম্পর্কে এখন বিস্তারিত জানব। প্রথমে আমরা কোষঝিল্লি, প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি সম্পর্কে জানব এবং এর বিভিন্ন মতবাদ সম্পর্কে জানব। তারপর হচ্ছে সাইটোপ্লাজম এবং তার বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে বিস্তারিত জানব। তারপর হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে জানব। কোষঝিল্লি সম্পর্কে অনেকগুলো মতবাদ আছে। এর মধ্যে প্রথমটি যেটি হচ্ছে সেটি হচ্ছে স্যান্ডউইচ মডেল। এই মডেলের প্রবক্তা হচ্ছে ড্যানিয়েল ডেভসন এবং তার মতে কোষঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতি স্তরে প্রোটিন, মনোমলিকুলার বা লিপিড উপস্তর হিসেবে আছে। তারপর যে মতবাদ সেটি হচ্ছে ইউনিট মেমব্রেন মতবাদ। এটার প্রবক্তা হচ্ছে রবার্টসন এবং তিনি বলেন সব বায়োলজিক্যাল মেমব্রেনে আণবিক গঠন একই প্রকার, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। এই যে দেখো ফসফোলিপিড বাইলেয়ার, ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড টেইল বাইলেয়ার দিয়ে গঠিত এবং যার স্থানে স্থানে প্রোটিন গ্রথিত থাকে এবং স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সমূহ ফসফোলিপিড বাইলেয়ারকে কখনো কখনো ইউনিট মেমব্রেন বলা হয়। অন্যভাবে প্লাজমা মেমব্রেন সহ সকল কোষীয় অঙ্গাণুর আবরণী মেমব্রেনই হলো ইউনিট মেমব্রেন। তারপর সবচেয়ে বিখ্যাত যে মডেল সেটি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। কোষঝিল্লির ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত যে মডেল সেটি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল এবং এর প্রবক্তা হচ্ছে এস জে সিঙ্গার এবং জিএল নিকলসন। এর বর্ণনার মতে এই বর্ণনার মতে মডেল অনুযায়ী কোষঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট হয়ে থাকে। প্রতিটি স্তর, এই যে দেখো এখানে দ্বিস্তর বিশিষ্ট দেখাচ্ছে, দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত। তাহলে এখানে এই সবগুলো স্তর কি ফসফোলিপিডের বাইলেয়ার স্তর দিয়ে গঠিত এবং উভয় স্তরে হাইড্রোকার্বন লেজটি সামনাসামনি। এই যে দেখো লেজগুলো হচ্ছে সামনাসামনি থাকে আর পানিগ্রাহী বিক্ষিপ্ত অবস্থায় থাকে। তারপর আসে ফসফোলিপিড বাইলেয়ার। এটি 2 স্তর বিশিষ্ট ফসফোলিপিড অণু দিয়ে তৈরি মেমব্রেন প্রোটিন। কোষঝিল্লিতে 3 ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে। একটি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন এবং এগুলো ঝিল্লির উভয় সারফেস পর্যন্ত ব্যাপ্ত থাকে। পেরিফেরাল প্রোটিন এগুলো ঝিল্লির সারফেসে থাকে। পেরিফেরাল প্রোটিনটা হচ্ছে ঝিল্লির সারফেসে থাকে। এবং লাস্টে হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এগুলো লিপিড কোর এর সম্পৃক্ত থাকে এবং মেমব্রেনে অবস্থিত প্রোটিন। এগুলো হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। তারপর আসলে গ্লাইকোক্যালিক্স। এটি ঝিল্লির উপর একটি চিনি স্তর বিশেষ এবং তারপর হচ্ছে কোলেস্টেরল। এটি হচ্ছে লিপিড জাতীয় পদার্থ এবং ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। এই হলো কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল এবং এটি পরীক্ষায় বারবারই আসে, সুতরাং এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা 3 স্টার দিয়ে রাখো। তারপর আসো সাইটোপ্লাজম ও এর অঙ্গাণু সম্পর্কে জানি। নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই হলো কি সাইটোপ্লাজম এবং এটি মাতৃকা ও অঙ্গাণু অংশ নিয়ে গঠিত। অঙ্গাণুর মধ্যে আছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গলগি বডি, লাইসোসোম, সেন্ট্রোসোম, মাইক্রোটিউবিউলস প্রভৃতি ক্ষুদ্রাঙ্গ এবং বিভিন্ন নির্জীব পদার্থও থাকে। সাইটোপ্লাজমের কাজ মূলত হচ্ছে কি বিভিন্ন অঙ্গাণু ধারণ করা, কতিপয় জৈবিক কাজ করা, কোষের অম্লত্ব ও ক্ষারকত্ব নিয়ন্ত্রণ করা, রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করা, উত্তেজনায় সাড়া দেওয়া এবং পানি পরিশোষণে সাহায্য করা, আবর্তনের মাধ্যমে বা সাইক্লোসিসের মাধ্যমে অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করা। সাইটোপ্লাজমের ভিতর কোষ গহ্বরের চারদিকে অত্যন্ত পাতলা পর্দার আকারে একটা সাইটোপ্লাজমীয় পর্দা থাকে যেটির নাম হচ্ছে টোনোপ্লাস্ট। ওকে, এখন আসো যে অঙ্গাণুগুলি আছে সেগুলো সম্পর্কে আমরা একটা জানি, বিস্তারিত জানি। এটি হচ্ছে রাইবোজোম। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান এবং অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকেই মূলত রাইবোজোম বলা হয়ে থাকে। মুক্ত রাইবোজোমে কোনো আবরণী থাকে না। সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্তার মালার মতো অবস্থান করলে তাকে বলা হয় পলিরাইবোজোম বা পলিসোম। কোষবিজ্ঞানী জর্জ প্যালেট 1955 সালে কোষের ভারী পদার্থ রূপে রাইবোজোম আবিষ্কার করেন।
রাইবোজোমের প্রকারভেদের মধ্যে আছে রাইবোজোমের বিভিন্ন প্রকারভেদ। এর মধ্যে আকার বা সেডিমেন্টেশন সহগ হিসেবে রাইবোজোম মূলত দুই ধরনের হয়ে থাকে। আমরা এর আগে একটু পার্থক্য দেখে আসছিলাম আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে। 70S এবং 80S এই দুই প্রকার হয়ে থাকে। 70S এর ক্ষেত্রে এটা হচ্ছে আদি কোষে থাকে এবং 50S 30S এই দুই সাব ইউনিট নিয়ে বিভক্ত থাকে। আর আমরা এর আগে কিন্তু বলেছিলাম যে S মানে হচ্ছে বেথবার্গ ইউনিট, আর 80S রাইবোজোম হচ্ছে প্রকৃত কোষী জীবে থাকে এবং 60S 40S এই দুই সাব ইউনিটে বিভক্ত থাকে। রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও আরএনএ এবং এদের অনুপাত প্রায় 1:1 থাকে। এই হলো রাইবোজোম। তাহলে দেখো এখানে চিত্রের মধ্যে যে এটি হচ্ছে 40S সাব ইউনিট, দুইটা সাব ইউনিট মিলে একটা রাইবোজোম গঠিত। তারপর এটির নিচেরটি হচ্ছে 60S সাব ইউনিট। এখন আসলে রাইবোজোমের কাজ সম্পর্কে জানি। রাইবোজোম প্রধানত কি কাজ করে? প্রোটিন সংশ্লেষণ করে। তারপর রাইবোজোমকে কোষের এই জন্য বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এরা সাইটোক্রোম উৎপন্ন করে যার কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে। গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ পদার্থের বিপাক রাইবোজোমে সংঘটিত হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোসোম, প্লাজমা মেমব্রেন বা কোষের বাইরে ব্যবহার্য প্রোটিন রাইবোজোমে উৎপন্ন হয়। সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে ব্যবহার্য প্রোটিন মুক্ত রাইবোজোমে তৈরি হয়। এই হলো রাইবোজোমের কাজ। এখন আসো গলগি বস্তু বা গলগি বডি। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ ছোট নালিকা, ফোসকা, চৌবাচ্চা বা ল্যামেলিন ন্যায় সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম হচ্ছে গলগি বডি। এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডিটা সৃষ্টি হয় এবং এদেরকে ডিকটায়োসোম বা ইডিওসোম বা লাইপোকন্ড্রিয়া নামেও এরা অভিহিত করা হয় এদেরকে। ক্যামিলো গলগি 1898 সালে প্রথম পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষে এটি দেখতে পারে এবং তার নাম অনুসারে এই অঙ্গাণুর নাম রাখা হয় গলগি বডি। গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশও বলা হয়ে থাকে। এখন আসো গলগি বডির কাজ। লাইসোসোম ও ভিটামিন তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করা এবং এনজাইম ও প্রাণরস নির্গমন করা, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা এবং প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল তৈরি করা হচ্ছে গলগি বডির কাজ। এছাড়াও কোষস্থ পানি বের করা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা, বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করা। তাই উদ্ভিদ কোষে গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা, প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করা এবং কোষ প্রাচীর গঠনের জন্য প্রয়োজনীয় পদার্থ ক্ষরণ করা হচ্ছে গলগি বডির কাজ। এখন আসো মাইটোকন্ড্রিয়া, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর। বিজ্ঞানী কলিকার্ভ 1850 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে এবং কার্ল বেন্ডা এই অঙ্গাণুগুলোর নামকরণ করে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম বা 70S রাইবোজোম রয়েছে। এর শুষ্ক ওজনের প্রায় 65% হচ্ছে প্রোটিন, 29% হচ্ছে গ্লিসারাইড সমূহ এবং 4% লেসিথিন ও সেফালিন, 2% কোলেস্টেরল থাকে। মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 প্রকারের এনজাইম ও কোএনজাইম রয়েছে। এখন ভৌত গঠনে আসো। ভৌত গঠনের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে আবরণী। মাইটোকন্ড্রিয়ার যে আবরণী সেটি হচ্ছে লিপোপ্রোটিন বাইলেয়ারে দুটি মেমব্রেন নিয়ে গঠিত। তারপর প্রকোষ্ঠ, অভ্যন্তরীণ কক্ষ জেলির ন্যায় ঘন সমসত্ব পদার্থ বা দাত্র দ্বারা পূর্ণ থাকে এবং এই দাত্র পদার্থকে বলা হয় ম্যাট্রিক্স। কৃষ্টির ক্ষেত্রে বা প্রবর্ধক, বাইরের মেমব্রেন সোজা কিন্তু ভেতরের মেমব্রেনটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে। প্রবর্ধিত অংশকে বলা হয় কৃষ্টি। অক্সিসোমের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া আন্ত আবরণীর অন্তর্গাত্রে অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে এবং এদের অক্সিসোম বলে। এটিপি সিনথেসিস এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ক্ষেত্রে কৃষ্টিতে স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু আছে এবং এতে এটিপি সংশ্লেষিত হয়। এখন আসো মাইটোকন্ড্রিয়ার কাজ। কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন করা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম প্রভৃতি ধারণ করা, নিজস্ব ডিএনএ, আরএনএ উৎপন্ন করা এবং বংশগতিতে ভূমিকা রাখা, প্রোটিন সংশ্লেষণ ও স্নেহ বিপাকে সাহায্য করা। শ্বসনের বিভিন্ন পর্যায়ে যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই তিনটা হচ্ছে কি করে মাইটোকন্ড্রিয়াতে হয়ে থাকে। আর ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহন এর সক্ষম। তারপর শুক্রাণু ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে। কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করা, এতে বিভিন্ন ধরনের ক্যাটায়ন ইত্যাদি সঞ্চিত রাখা, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা এবং রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সহায়তা করা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার কাজ। তারপর আসো প্লাস্টিড। স্ট্রোমা ও গ্রানা সমৃদ্ধ এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম হচ্ছে প্লাস্টিড।
1883 সালে বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন। সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং এর নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল ও প্রাণী কোষে প্লাস্টিড নেই। প্লাস্টিড প্রধানত 3 প্রকার হয়ে থাকে: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট এরা হচ্ছে বর্ণহীন ধরনের হয়ে থাকে। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে, বিশেষ করে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। প্রকারভেদের ক্ষেত্রে সঞ্চিত পদার্থে খাদ্যের উপর ভিত্তি করে লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে: অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্টগুলো স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যামাইলোপ্লাস্ট বলা হয় এবং চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে ইলায়োপ্লাস্ট বলা হয়। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট বলা হয়। ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে এগুলো হচ্ছে রঙিন প্লাস্টিড, এবং যেমন ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ, গাজরের মূলে এই ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়। তারপর আসে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে সবুজ বর্ণের প্লাস্টিককে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। এখন আসো ভৌত গঠন। ক্লোরোপ্লাস্টের ভৌত গঠনের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে আবরণী ঝিল্লি। সমস্ত ক্লোরোপ্লাস্ট একটি 2 স্তর বিশিষ্ট আংশিক অনুপ্রবেশ্য মেমব্রেন ঝিল্লি দ্বারা আবৃত থাকে, স্ট্রোমা বা ম্যাট্রিক্স। আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী কলাইডধর্মী ম্যাট্রিক্স তরলকে বলা হয় স্ট্রোমা। স্ট্রোমা হচ্ছে যেগুলো তরলগুলো হচ্ছে কি আবরণী ঝিল্লি আবৃত পানিগ্রাহী কলাইডধর্মী ম্যাট্রিক্স তরলকে স্ট্রোমা বলা হয়। থাইলাকয়েড বা গ্রানাম। গ্রানাম হচ্ছে স্ট্রোমাতে অসংখ্য থলে আকৃতির 100 থেকে 300 অ্যাংস্ট্রম প্রস্থ বিশিষ্ট ত্রিমাত্রিক সজ্জার গঠন বিদ্যমান এবং এদের থাইলাকয়েড বলে। স্ট্রোমা ল্যামেলি দুটি পাশাপাশি গ্রানার কিছু সংখ্যক থাইলাকয়েড সূক্ষ্ম নালিকা দ্বারা সংযুক্ত থাকে এবং এই সংযুক্ত নালিকাকে স্ট্রোমা ল্যামেলি বলে, অর্থাৎ থাইলাকয়েডগুলো যে নালী দ্বারা সংযুক্ত থাকে। তারপর আসে ডিএনএ ও রাইবোজোম। প্রতিটি একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে সম আকৃতির প্রায় 200টি ডিএনএ অণু থাকতে পারে এবং ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ রাইবোজোম থাকে। রাসায়নিক গঠনের ক্ষেত্রে রাসায়নিকভাবে ক্লোরোপ্লাস্ট প্রধানত কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন নিয়ে গঠিত। এছাড়া এতে থাকে ক্লোরোফিল। ক্লোরোপ্লাস্টে 75% ক্লোরোফিল এ এবং 25% ক্লোরোফিল বি থাকে। এখন আসো কাজ। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা হচ্ছে এর প্রধান কাজ। সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করা, বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে RUBP-তে যুক্ত করা এবং ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড তৈরি করা, ফটোফসফোরাইলেশন অর্থাৎ সূর্যালোকের সাহায্যে ADP-কে ATP-তে রূপান্তর করা, সালোক সংশ্লেষণ বা ফটোরেসপিরেশন করা, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা এবং বংশানুক্রমে নিজস্ব বৈশিষ্ট্যের সক্রিয়তা ধারণ করা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। এখন আসলে লাইসোসোম। লাইসোসোম হচ্ছে প্রতিটি লাইসোসোম একটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবদ্ধ থাকে এবং ভ্যাকিউল নামক ঘন তরলে পূর্ণ থাকে। এর লাইসোসোম হচ্ছে আবরণী ঝিল্লি লিপোপ্রোটিন নির্মিত এবং ঝিল্লি দ্বারা আবদ্ধ অবস্থায় এতে প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। উল্লেখযোগ্য এনজাইমগুলো হলো ডিএনএস, আরএনএস এবং অ্যাসিড লাইপেজ, এস্টারেস, স্যাকারেস এবং লাইসোজাইম ইত্যাদি থাকে। আর কাজ হচ্ছে কি যে কাজের মধ্যে এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা হচ্ছে লাইসোজোমের কাজ এবং বিঘটনকারী এনজাইম সমূহকে আবদ্ধ করে রেখে একটি কোষের অন্য অঙ্গাণুকে রক্ষা করা। লাইসোসোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে এবং কোষ বিভাজনকালে এরা কোষীয় নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। এরা জীবদেহের অকেজ কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে এবং আত্মঘাতী থলিকা বা স্কোয়াড এজন্য এদেরকে বলা হয়। এরা কোষে কেরাটিন প্রস্তুত করে, ক্যান্সার সৃষ্টি করতে পারে, টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে। এখন আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ভৌত গঠন হিসেবে গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে 3 প্রকার হয়ে থাকে: সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউলস। সিস্টার্নিগুলা দেখতে অনেকটা চ্যাপ্টা, শাখাবিহীন, লম্বা চৌবাচ্চার মতো এবং সাইটোপ্লাজমে পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। ভেসিকলের ক্ষেত্রে এগুলো বর্তুলাকার, ফোস্কার মতো। টিউবুল হচ্ছে এগুলো নলাকার মতো শাখান্বিত অশাখ। এদের গায়ে সাধারণত রাইবোজোম যুক্ত থাকে না। রাসায়নিক গঠন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাসায়নিক গঠন হচ্ছে প্রধানত এরা হচ্ছে প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। এখন আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। কাজ হচ্ছে এরা প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। অমসৃণ রেটিকুলামে প্রোটিন সংশ্লেষিত হয়। মসৃণ রেটিকুলামে লিপিড, অভ্যন্তরীণ বিভিন্ন
হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড প্রভৃতি সংশ্লেষিত হয়। অনেকের মতে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে, এটি লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। রাইবোজোম গ্লাইকোসাইটোসিসের ধারক হিসেবে কাজ করে। এরা কোষে অনুপ্রবেশকারী বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে এবং রাইবোজোমের উৎপন্ন প্রোটিন পরিবহনে এটি প্রধান ভূমিকা রাখে। এখন আসলে সাইটোপ্লাজমের কিছু ক্ষুদ্র অঙ্গাণু সমূহ সম্পর্কে আমরা জেনে নিই, এবং এগুলো ক্ষুদ্র অঙ্গাণু। সেন্ট্রিওল। সেন্ট্রিওল হচ্ছে আবরণী বেষ্টিত নয় এবং এতে কোনো ধরনের ডিএনএ আরএনএ থাকে না, এবং সেন্ট্রিওল প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। এই ত্রয়ী অনুনালিকা নিয়ে 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত, এবং সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই তরল পদার্থকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। আর সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রিওল ধারণ করে। সেন্ট্রোস্ফিয়ার ও সেন্ট্রিওলকে একত্রে সেন্ট্রোসোম বলা হয়। সেন্ট্রোসোম বলা হয়। রাসায়নিক গঠনের ক্ষেত্রে সেন্ট্রিওল সাধারণত প্রোটিন, লিপিড এবং এটিপি দিয়ে গঠিত, এবং এটি সাধারণত কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠন করা, কোষ বিভাজনে সাহায্য করা, সিলিয়া ও ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করা এবং শুক্রাণুর লেজ গঠন করা হচ্ছে সেন্ট্রিওলের কাজ। এই ইনফরমেশনটা একটু মনে রাখার চেষ্টা করবা। ওকে, এখন আসো মাইক্রোটিউবিউলস। এই মাইক্রোটিউবিউলস হচ্ছে দেখতে লম্বা, শাখাহীন, ফাঁপা টিউব জাতীয়, এবং এটি হচ্ছে প্রতিটি মাইক্রোটিউবিউলসের 13টি প্রোটোটিউবিউলস সর্পিল আকারে সজ্জিত থাকে, এবং মাইক্রোটিউবিউলসের প্রতিটি প্রোটোটিউবিউলস ডাইমেরিক প্রোটিন দিয়ে গঠিত, এবং এদের প্রতিটি অণু আলফা বিটা টিউবিউলিন প্রোটিন অণু দিয়ে গঠিত। কাজের ক্ষেত্রে ফ্লাজেলা, সিলিয়া ইত্যাদির বিচলনে সাহায্য করা, কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র যন্ত্র গঠন করা, সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত হয়ে ক্রোমোজোমকে পৃথক করা, বিপরীত মেরুতে পৌঁছাতে সাহায্য করা, এবং মাইক্রোফাইব্রিলের বিন্যাস নির্দেশ করা, এবং এরা কোষ প্রাচীরের গঠনে সাহায্য করা। সেল মেমব্রেন, নিউক্লিয়ার এনভেলপ ও অন্যান্য অঙ্গাণুর সাথে সংযুক্ত থাকে, এদের সাথে যোগাযোগ পরিবহন কার্যে সাহায্য করে, এবং এরা সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল হিসেবে কাজ করে। এরা কোষকে দৃঢ়তা প্রদান করে এবং যোগাযোগ ও পরিবহনে সাহায্য করে। মাইক্রোফিলামেন্ট হচ্ছে কি? মাইক্রোফিলামেন্ট সরু, লম্বা, সংকোচনশীল, পেঁচানো দ্বিতন্ত্রী আর অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দিয়ে গঠিত। কোষের আকৃতি, দান এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদানে অংশগ্রহণ করা। এরা সাইটোপ্লাজমীয় চলন, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এরা কোষের সাইটোকাইনেসিস ঘটিয়ে কোষ বিভাজনে সহায়তা করে। কোষীয় অঙ্গাণুর অবস্থান পরিবর্তনে অংশগ্রহণ করা, এবং এরা ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলনে সাহায্য করে। পারঅক্সিসোম হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউট পকেটিং এর মাধ্যমে এরা তৈরি হয়। এরা হচ্ছে আবরণী বেষ্টিত, সাধারণত 0.2 থেকে 17 মাইক্রোমিটার, এবং দানাদার হয়ে থাকে। এর ভিতরে ক্রিস্টাল বা দানার আকারে সঞ্চয়ী এনজাইম জমা থাকে। এর মধ্যে ক্যাটালেজ প্রধান এনজাইম। গ্লাইকোসাইটোসিসের ক্ষেত্রে এটি হচ্ছে এক আবরণী বিশিষ্ট গোলাকার, ডিম্বাকার বা সরভুজাকার স্নেহ পদার্থ সমৃদ্ধ অঙ্গাণু। এদের মাতৃকা দানাদার এবং কখনো কেন্দ্রে কোর অংশ দেখা যায়, এবং অক্সিডেশন, গ্লাইকোজালজ চক্রের বিভিন্ন ধরনের এনজাইম যেমন আইসোসাইট্রেট, ম্যালেট, সিনথেটেজ, গ্লাইকোলো অক্সিডেজ এবং ক্যাটালেজ প্রভৃতি থাকে। এখন আসে কোষ গহ্বর। কোষ গহ্বর হচ্ছে সাইটোপ্লাজমে দৃশ্যত যে ফাঁকা অংশ দেখা যায়। কোষ গহ্বর সম্পর্কে আমরা অনেক পড়েছি, তাই না? তাহলে কোষ গহ্বর হচ্ছে যে ফাঁকা অংশ দেখা যায় সাইটোপ্লাজমে, সেটি হচ্ছে কোষ গহ্বর। প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষ গহ্বরকে বেষ্টন করে থাকে তাকে বলা হয় টোনোপ্লাস্ট, এবং এই পর্দা রাবার জাতীয় হয়ে থাকে। কোষ গহ্বরের অভ্যন্তরের রসকে বলা হয় কোষ রস। তাহলে এখানে দেখো চিত্রের মধ্যে কোষ গহ্বর দেওয়া আছে। কোষ গহ্বরে যে ভিতরের যে রস থাকে সেটাকে বলা হয় কোষ রস। কোষ রসে বিভিন্ন খনিজ উপাদান থাকে। আর এটির কাজ হচ্ছে, কোষ গহ্বরের কাজ হচ্ছে কোষ রস ধারণ করা, প্রয়োজনীয় বর্জ্য পদার্থ ধারণ করা। এরা কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করা, এবং এরা কোষের ভেতরের পানির চাপ রক্ষা করা। এইগুলো হচ্ছে মূলত কোষ গহ্বরের কাজ।